হ্যালো। রাষ্ট্রবিজ্ঞান বা ইন্ডিয়ান পলিটির উপরে আজকের সেকেন্ড ক্লাস আমরা শুরু করব। আজকে 31 থেকে শুরু করছি, দ্বিতীয় ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, প্রশ্ন নাম্বার 31 প্রশ্ন। এক্সট্রা পয়েন্টগুলো তোমরা কিন্তু নোট করবে। অ্যাট দ্য টাইম অফ দি enactment of the Indian Constitution, it was divided into dash chapters। মানে কতগুলো অংশে বা কতগুলো পার্টে, কতগুলো চ্যাপ্টার্সে ভারতের সংবিধানকে ডিভাইড করা হয়েছিল ইনিশিয়াল টাইমে, যখন সংবিধান লেখা হয় সেই সময়তে টোটাল হবে 22টি। তাহলে বর্তমানে কতগুলো পার্টস আছে বা কতগুলো চ্যাপ্টার বা অংশ যদি বলা হয়, তাহলে বর্তমানে কিন্তু 25টি আছে। এটি হচ্ছে বর্তমানে। এবং যদি ইনিশিয়াল বলা হয়, যখন কনস্টিটিউশন রচনা করা হয়েছিল, তখন কিন্তু 22টি চ্যাপ্টার ছিল। প্রশ্ন নম্বর 32, হোয়াট ওয়াজ 26 জানুয়ারি কল ইন ইন্ডিয়া বিফোর 1947? 1947 সালের আগে 26 জানুয়ারি দিনটি কোন দিন হিসাবে পালন করা হতো? তার সঠিক উত্তর হবে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীনতা দিবস হিসাবে 1947 সালের আগে, 1947 সালের পরে থেকে আমরা তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করি, কিন্তু 1947 সালের আগে যদি বলা হয়, তাহলে সেটি হবে স্বাধীনতা দিবস। আমরা 26 জানুয়ারিকে ধরে নিতাম। কেন? কারণ 1929 সালের লাহোর অধিবেশনে, যেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু, সেই অধিবেশনে পূর্ণ স্বরাজকে ডিক্লেয়ার করা হয়েছিল, এবং সেই দিনটিকে পূর্ণ স্বরাজ মানে আমরা স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে পালন করেছিলাম। প্রশ্ন নম্বর 38, হু ওয়াজ দি ডেপুটি চেয়ারম্যান অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হুইচ রোড দি ইন্ডিয়ান কনস্টিটিউশন? তাহলে ভারতের সংবিধান যিনি লিখে রচনা করেছিলেন, সেই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদ ভারতের সংবিধান রচনা করেছিলেন, এবং এই গণপরিষদের যে ডেপুটি চেয়ারম্যান ছিল, সেই ডেপুটি চেয়ারম্যানকে, চেয়ারম্যান আমরা দেখেছিলাম, গণপরিষদের পরিষদের চেয়ারম্যান ছিলেন সর্বপ্রথম যদি মিটিংয়ে বলা হয়, তাহলে সবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা, যিনি 9 ডিসেম্বর 1946 সালে ছিলেন। এবং গণপরিষদের পার্মানেন্ট হিসাবে যদি আমরা চেয়ারম্যান বলি, তাহলে আমরা বলবো রাজেন্দ্র প্রসাদ। কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে ডেপুটি চেয়ারম্যান, তাহলে ডেপুটি চেয়ারম্যান হবে H.C. মুখার্জি। প্রশ্ন নম্বর 39, ওয়েন ডিড দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট দি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ? ভারতের যে জাতীয় পতাকা, সেটি কবে অ্যাডপ্ট করা হয়েছিল, কবে গ্রহণ করা হয়েছিল? সেটি হবে 15ই আগস্ট 1947 সালের আগে, ঠিক 22শে জুলাই 1947 সাল। বাকি অপশন দেখেও তোমরা কিন্তু এই বিষয়গুলোকে অনেকটা আন্দাজ করে আনসার করতে পারবে। দেন প্রশ্ন নাম্বার 40, বাদিক ডান দিক করে করবো, কোনো অসুবিধা নেই প্রশ্ন নিয়ে। হু হ্যাজ বিন নোন অ্যাজ দি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? তাহলে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধানের পিতা কাকে বলা হয়? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বা B.R. আম্বেদকরকে বলা হয়। Question number 33, who was the president of the first meeting of the Constituent Assembly which was held on December 9th, 1946? 1946 সালের 9 ডিসেম্বর প্রথম গণপরিষদের মিটিং হয় বা সভা হয়, সেই সভায় সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আর এখানে আরেকটা জিনিস তোমার মনে রাখবে, পরীক্ষাতে আসতে পারে, যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের চেয়ারম্যান হিসাবে বা প্রেসিডেন্ট হিসাবে কবে নিয়োগ হয়েছিল? তাহলে এই 9 ডিসেম্বরের দুদিন পর, মানে 11th of December 1946। দেন প্রশ্ন নম্বর 34, দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ হেল্ড অন? কবে হেল্ড হয়েছিল প্রথম মিটিং হয়েছিল 9th of December 1946, যার চেয়ারম্যান বা প্রেসিডেন্ট পদে ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। প্রশ্ন নম্বর 35, হোয়েন ওয়াজ দি ফার্স্ট সেশন অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অর্গানাইজ? ফার্স্ট সেশন বা ফার্স্ট মিটিং সব একই একই প্রশ্নকে আলাদা আলাদাভাবে করেছে। দেখো এখানে অপশনে কিন্তু ডেটগুলো দেওয়া ছিল, এখানে অপশনে ডেট দেওয়া নেই, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1946। প্রশ্ন নম্বর 41, হু ওয়াজ দি ফার্স্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, যদি এই ধরনের প্রশ্ন দেখো একটু শুধুমাত্র ঘুরিয়ে বলেছে, কিন্তু ঘুরিয়ে বললেও আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে প্রেসিডেন্ট ছিলেন, তিনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে সচ্চিদানন্দ সিনহা, ইনি কিন্তু পার্মানেন্ট ছিলেন না, ইনি টেম্পোরারি বেসিসে দুদিনের জন্য প্রেসিডেন্ট ছিলেন, আর ইলেক্টেড মেম্বার হিসাবে প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন নম্বর 42, দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কারেক্ট? তার মানে বলেছে এই চারটা যে স্টেটমেন্ট দেওয়া আছে, চারটি বক্তব্যের মধ্যে কোনটি ভারতীয় সংবিধান রিলেটেড সঠিক ব্যাখ্যা বলেছে, সেটি এখানে খুঁজে বের করতে বলেছে। চারটি অপশন দেখো দেওয়া আছে। ইট ইজ আ মিক্সচার অফ মেনি কনস্টিটিউশন, মানে বলেছে আমাদের যে সংবিধানটা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটি কিন্তু বিভিন্ন দেশের মিক্স কনস্টিটিউশনকে আমরা মিক্স করে তৈরি করেছি। একদম সঠিক বলেছে, এটাই সঠিক উত্তর হবেই। তাহলে যেহেতু কারেক্ট খুঁজতে বলেছে, তাহলে একটাই সঠিক হবে, বাকিগুলো সঠিক সঠিক আর হবে না। প্রশ্ন নম্বর 36, হু অ্যামং দি ফলোইং ওয়াজ দি প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? প্রেসিডেন্ট জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে আমাদের এখানে হবে রাজেন্দ্র প্রসাদ।
যদি বলা হয় ফার্স্ট মিটিং এর জন্য প্রেসিডেন্ট, দেন হবে আমাদের সচ্চিদানন্দ সিনহা। তাছাড়া কিন্তু প্রেসিডেন্ট নর্মাল রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন নম্বর 37, ওয়েন ওয়াজ দি ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হেল্ড? প্রথম মিটিং কবে হয়েছিল? 9th December 1946। আর এই দিনটাতে আমাদের সংবিধান লেখা স্টার্ট হয় এবং শেষ হয়েছিল 26th November 1949-এ। এটাও মনে রাখবেন। বা আমরা কবে সংবিধানকে গ্রহণ করেছি? 26th November 1949। আর কবে আমাদের দেশের সংবিধান কার্যকর হয়, কেম ইনটু ফোর্স হয়? তারপরের বছরে 26th January 1950। এইগুলো মনে রাখবে। প্রশ্ন নম্বর 47, হু ওয়াজ দি ফার্স্ট টু গিভ দি আইডিয়া অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া? প্রথম যে আইডিয়া কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদ গঠন করার যে আইডিয়াটা, সেটা কে দিয়েছিলেন? সেটি দিয়েছিলেন মানবেন্দ্রনাথ রয় বা M N রয়। এই মানবেন্দ্রনাথ রয় হচ্ছে সেই ব্যক্তি যিনি সিপিআইএম, মার্ক্সবাদী সিপিআইএম সিপিআই প্রতিষ্ঠা করেছিলেন, এই মানবেন্দ্রনাথ রয়। এটি মনে রাখতে হবে। প্রশ্ন নম্বর 43 কি বলেছে? হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ কনস্টিটিউশন ডে? মানে সংবিধান ডে কোন কোন দিনকে আমরা সংবিধান দিবস হিসাবে পালন করি? তো সংবিধান দিবস আমরা পালন করি 26শে নভেম্বর, যে দিনটাতে আমাদের সংবিধানটা লেখা কমপ্লিট হয়েছিল বা আমরা সংবিধানকে গ্রহণ করেছিলাম, সেই দিনটাকেই সংবিধান দিবস পালন করা হয়। প্রশ্ন নম্বর 46, ওয়েন ইজ দি কনস্টিটিউশন ডে সেলিব্রেটেড? কনস্টিটিউশন ডে মানে সংবিধান দিবস পালন করা হয় কবে? একটু আগে দেখলাম 26 নভেম্বর। অনেকে ভুল করে 26 জানুয়ারি কিন্তু করে দিবে না, কারণ 26 জানুয়ারি বর্তমানে আমরা এটা প্রজাতন্ত্র দিবস হিসাবে, রিপাবলিকান ডে হিসাবে ব্যবহার করি, মানে পালন করি। এবং আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে এই দিনটাকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করতাম। কবে থেকে? 1919 সাল পরে থেকে। প্রশ্ন নম্বর 45, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড দ্য সুপ্রিম ল অফ ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ যে ল অফ ইন্ডিয়া আইন আছে, সেটি কাকে কনসিডার করা হয়, সেটি কাকে মানা হয়? সেটা আমাদের সংবিধানকেই মানা হয়। আমাদের সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইনের অধিকারী। প্রশ্ন নম্বর 48, হু কেভ দি আইডিয়া অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ফর দি ফার্স্ট টাইম? তাহলে আইডিয়া কি দিয়েছিল? একটু আগে দেখলাম আমরা, মানবেন্দ্রনাথ রয়। দেন প্রশ্ন নম্বর 46, অ্যান অ্যাসারশন অ্যান্ড এ রিজন আর গিভেন বিলো। মানে কিছু অ্যাসারশন দেওয়া আছে আর কিছু রিজন দেওয়া আছে, মানে একটি বক্তব্য দেওয়া আছে এবং সেটি কিসের জন্য, সেই রিজনটা দেওয়া আছে। এর মধ্যে থেকে আমাদের খুঁজতে হবে যে এই চারটার মধ্যে কোনটা কারেক্ট অপশন আছে। তাহলে প্রথমে অ্যাসারশনে কি বলা আছে? দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইন্টু ফোর্স অন 26th January 1950। একদম সঠিক বলেছে, তার মানে ট্রু বলেছে। অপশন এ, মানে এ হচ্ছে সঠিক বলা আছে। দেন রিজন কি বলেছে, কেন আমরা এই দিনটা, এই দিনে আমাদের সংবিধানটা এসেছিল, মানে কার্যকর হয়েছিল। তো সেই কার্যকরের জন্য একটি কারণ দেখাচ্ছে, 26 জানুয়ারি ইজ সেলিব্রেটেড অ্যাজ রিপাবলিক ডে। এটাও ঠিক বলেছে। কিন্তু 26 জানুয়ারি, এই যে 26 জানুয়ারিতে আমাদের কনস্টিটিউশনটা এসেছিল, মানে কার্যকর হয়েছিল বলে কি 26 জানুয়ারিতে আমরা রিপাবলিক ডে সেলিব্রেট করছি? করছি, আংশিকভাবে সত্য। 26 যেহেতু তো আমরা এটা করছি, মানে কি আর তো সত্য, কিন্তু এই আর কি এর জন্য সত্য? আংশিকভাবে সত্য। তাহলে প্রথম কন্ডিশন কি হলো, আমাদের এ আর আর দুটোই সত্য, এই দুটো খুঁজতে হবে। দেখো, একটা একটা ফলস আছে, এখানে একটা ফলস আছে, এখানে দুটোই ফলস আছে। তাহলে অপশন একটা, এটা এটা তিনটের মধ্যে তিনটেই অপশন হবে না, কারণ যেহেতু তিনটেতে একটা না একটা করে ফলস আছে, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি দেখি দুটোই কিন্তু ঠিক বলা আছে। তার মানে অপশন ডি বেঁচে থাকলে অপশন ডি সঠিক উত্তর। বা এখান থেকে বলতে পারো বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, বাট আর ইজ নট আ প্রপার এক্সপ্লেনেশন অফ এ। ঠিক বলেছে, অপশন এ এর জন্য সঠিকভাবে কিন্তু এটাকে আমরা জাস্টিফাই করতে পারিনি, তাহলে এটা সম্পূর্ণভাবে জাস্টিফাই করা যায়নি। দেন চলে আসো সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা দেখেছি একটু আগে যে আমাদের ভারতের যে সংবিধান, সেটি হচ্ছে বিভিন্ন দেশের মিক্সচার অফ মেনি কান্ট্রিজ, হ্যাঁ না? ইজ এ মিক্সচার অফ মেনি কান্ট্রিজ কনস্টিটিউশন। তাহলে কি হবে, বিভিন্ন দেশ থেকে আমাদের কিন্তু আমরা ওই বিভিন্ন বিষয়গুলোকে অ্যাডপ্ট করে নিয়ে তারপরে আমাদের সংবিধান রচনা করেছি। এবং কতগুলো দেশ, এটাও পরীক্ষাতে আসতে পারে। তাহলে হবে 10টি দেশ, মোট 10টি দেশের সংবিধান থেকে আমাদের সংবিধান তৈরি করা হয়েছে। তাহলে এই সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা আমাদের ভারতীয় সংবিধানের উৎস রিলেটেড যে ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছিল, সেই ধরনের প্রশ্নগুলো আমরা এখানে দেখব। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু WBCS, CGL, CHSL, WBP, KP, SI বা আমাদের RRBর যে পরীক্ষাগুলো হবে, SSCর যে পরীক্ষাগুলো হবে, সমস্ত পরীক্ষাতে কিন্তু এই ধরনের জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর প্রথম প্রশ্ন, সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রশ্ন নম্বর 49, which of the following is the feature of the constitution of India United Kingdom? মনে হচ্ছে আমাদের যে ইউনাইটেড কিংডম বলতে কি সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইংল্যান্ডকে আমরা ধরে নিব। বর্তমানে যে ইংল্যান্ড আছে, সেই ইংল্যান্ডকে আমরা ধরে নিব ইউকে বা ইউনাইটেড কিংডম। এটা মনে মনে ধরে রাখবে। তাহলে ইংল্যান্ড, যখনই ইউকে বলবে বা ইউনাইটেড কিংডম বলবে, তখন সেটাকে ইংল্যান্ড মনে মনে ধরে তবে তুমি আনসার করবে, দেখবে তোমাদের আনসার একদম সঠিক হবে। তাহলে এখানে কি বলা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফিচার অফ দি কনস্টিটিউশন অফ ইউনাইটেড কিংডম?
মানে এই যে ইউনাইটেড কিংডম আছে সেখান থেকে আমরা কোন ফিচারটাকে আমরা অ্যাডপ্ট করেছি, সিঙ্গেল সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল ডিউটিস, কনকারেন্ট লিস্ট আর ডিপিএসপি, এগুলোর মধ্যে কোনটা আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি সেটা জানলেই আমরা কিন্তু এটার আনসার সঠিকভাবে দিতে পারবো। তাহলে কি হবে, এখানে সঠিক উত্তর হবে ইংল্যান্ডের থেকে আমরা যেটা ধার করেছি সেটা হচ্ছে এই সিঙ্গেল সিটিজেনশিপ, যে একক নাগরিকত্ব বা এক নাগরিকত্ব, এটি আমরা ইউনাইটেড কিংডম থেকেই নিয়েছি। আর ফান্ডামেন্টাল ডিউটিস যদি বলা হয় তাহলে এটা ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত ইউনিয়ন স্টেটস অফ সোভিয়েত রাশিয়া থেকে আমরা এটিকে গ্রহণ করেছি। আর ফান্ডামেন্টাল ডিউটিস কবে হেরেছিল, এটা আমাদের সংবিধানের সময় ছিল না, আমরা এর আগে ক্লাসে দেখেছি। ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের অ্যাড করেছি আমরা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধনী, কনস্টিটিউশন, সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976-এ। তারপরে চলে আসো কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট আমরা অস্ট্রেলিয়া থেকে ধার করেছি, অস্ট্রেলিয়া। আর ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা হচ্ছে আয়ারল্যান্ড। দেন প্রশ্ন নম্বর 50, দ্য ফিচার অফ কোয়াসি ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি। এত কিছু বলে দিয়েছে ইংলিশে, কিন্তু অ্যাকচুয়ালি কি বলছে, কোয়াসি ফেডারেল সিস্টেম আমরা কোন দেশ থেকে ধার করেছি এটুকু বলেছে এখানে। তাহলে কোয়াসি, কোয়াসি মানে কিছু, ক দিয়ে যদি তুমি ধরো এটাকে, ক দিয়ে হবে কানাডা। তাহলে এইভাবে তোমরা শর্টে মনে রাখতে পারবে, কুয়াশি ক দিয়ে শুরু হচ্ছে, তাহলে কুয়াশি ক দিয়ে শুরু হলে ক দিয়ে হবে কানাডা। তাহলে কানাডা থেকে আমরা কুয়াশি ফেডারেল সিস্টেমটাকে গ্রহণ করেছি। এই কুয়াশি ফেডারেল সিস্টেম মানে কি, কুয়াশি ফেডারেল সিস্টেম মানে হচ্ছে একটি কেন্দ্র সরকার থাকবে, সেই কেন্দ্র সরকারের হাতে পাওয়ার বেশি থাকবে, এবং কেন্দ্রীয় সরকারের অধীনে কিছু রাজ্য সরকার থাকবে, সেই রাজ্য সরকারগুলো কি হবে, আমাদের এই পাওয়ারগুলোকে আরো ভাগ ভাগ করে করে বলে বলে দিবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতের সিস্টেমটা এইভাবেই, মানে কুয়াশি ফেডারেল সিস্টেম হয়। আর এই যে কনসেপ্টটা, এটা কনসেপ্টটা কানাডা থেকে আমরা গ্রহণ করেছি। প্রশ্ন নম্বর 51, the concept of judicial review in Constitution of India has been taken from the Constitution of which country? দেখো এখানে কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করো, যে অপশন কি কি আছে দেখো, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, নিউজিল্যান্ড আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমাদের যে জুডিশিয়াল সিস্টেম আছে, মানে আমরা যে আমাদের যে আইন ব্যবস্থাগুলি আছে, সেই আইন ব্যবস্থাগুলি যে কাজ করে যেভাবে, সেই প্রসেসটা আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি, সেটা আমরা আমেরিকা থেকে গ্রহণ করেছি। আমেরিকা থাকতে পারে অপশনে, ইউএসএ থাকতে পারে অপশনে, বা এখানে তোমাদের আছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে ইউএসএ শর্ট ফর্ম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হচ্ছে ফুল ফর্ম। প্রশ্ন নম্বর 52, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনক্লুডস বরোড ফিচার্স ফ্রম হাউ মেনি কান্ট্রি। দেখো আমি বলেছিলাম একটু আগে যে একটা প্রশ্ন তোমাদের এরকম থাকতে পারে, যে যেখানে কতগুলো দেশ থেকে আমরা এই সংবিধানে বিভিন্ন ধরনের ফিচার্স গুলোকে, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলোকে আমরা গ্রহণ করেছি, তাহলে সেটি হবে 10টি কান্ট্রি, টোটাল মোট 10টি কান্ট্রি আছে। 10টি কান্ট্রিগুলো তোমাদের 10টাই কান্ট্রির নাম মনে না রাখলেও হবে, দেখলেও দেখতে পারো, যেমন ইউএসএ হবে, ইউকে, কানাডা, জার্মানি, জাপান, আয়ারল্যান্ড, কোন দেশ থেকে কোন বিষয়গুলো আমরা অ্যাডাপ্ট করেছি সেটাও জানবো। তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে তোমার ইউকে, তারপরে তোমার ইউএসএসআর, তারপরে তোমার হচ্ছে আয়ারল্যান্ড লিখলাম, সাউথ আফ্রিকা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হলো, এই 10টা কান্ট্রি থেকে আমাদের সংবিধানের বিভিন্ন অংশগুলোকে আমরা গ্রহণ করিয়েছি। তাহলে এই 10টা কান্ট্রি তোমাদের মনে রাখতে হবে না, মনে রাখতে পারলে তো ভালো। Then question number 53. Which country's constitution has been considered by India for the principles of liberty, equality and fraternity? Liberty, equality and fraternity. Fraternity যখনই বলবে এফ দিয়ে আসবে হচ্ছে ফ্রান্স। তাহলে এই এফ থেকে হবে ফ্রান্স। এই প্রশ্নটা আসে বারবার, তার জন্য তোমরা এটা মনে রাখবে, অত ডিটেলসে মনে না রাখলেও হবে। কি পড়বে আমরা, আমরা পড়বো হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটার্নিটি। এটা যদি আসে তাহলে তোমাদের এটাই হবে আনসার। প্রশ্ন নম্বর 57, from which country has the Indian constitution derived the provision of a 5-year plan? 5-year plan মানে পঞ্চবার্ষিকীয় যে পরিকল্পনা আছে, আমরা জানি আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা আগে ছিল, কিন্তু এখন আর নেই সেটা, সেটাকে রিপ্লেস করে হয়ে গেছে নীতি আয়োগ। তো এই পঞ্চবার্ষিক পরিকল্পনা যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি, ধার করেছি, সেটা এখানে জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, ইউএসএসআর। তাহলে ইউএসএসআর সোভিয়েত স্টেটস অফ, সোভিয়েত না, ইউনিয়ন স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর থেকে আমরা গ্রহণ করেছি। প্রশ্ন নম্বর 58, ফ্রম হুইচ কনস্টিটিউশন হ্যাজ দি ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ড্রন। মানে ফান্ডামেন্টাল রাইটস বলতে আমরা বলছি হচ্ছে মৌলিক অধিকার। তো মৌলিক অধিকার আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি, এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে গ্রহণ করেছি। প্রশ্ন নম্বর 59, হুইচ পার্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড বাই দি কনস্টিটিউশন অফ জার্মানি। তাহলে জার্মানি থেকে, আমি একটু আগে লিখেছিলাম যে জার্মানি দেশ থেকেও আমরা কিছু না কিছু ধার করেছি। তো জার্মানি থেকে আমরা কি ধার করেছি, জার্মানি থেকে আমরা এই যে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ইমার্জেন্সি,
যখন ভারতে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি লাগানো লাগু থাকবে, সেই সময়তে যে মৌলিক অধিকারগুলি আছে সেগুলোর দাবি করা যাবে না, সেগুলোকে সাসপেনশন হিসাবে রাখা হবে। এই প্রসেসটাকেই আমরা জার্মানি থেকে ধার করেছি। প্রশ্ন নম্বর 54, দ্য আইডিয়াস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটার্নিটি। লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটার্নিটি যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে ফ্রাটার্নিটি বলেছিলাম, ফ্রাটার্নিটির যে এফ আছে, এই এফ থেকে আমরা কি পড়বো? এফ থেকে পড়বো হচ্ছে ফ্রান্স। কোথায় গেল ফ্রান্স? ফ্রান্স, এখানে দেখো ফ্রেঞ্চ আছে। ফ্রেঞ্চ ফ্রান্স একই জিনিস হলো, তাহলে ফ্রেঞ্চ অথবা ফ্রান্স। আমরা দুটো জিনিস শর্টকাটে পড়েছি, একটা হচ্ছে কোয়াসি, যখন বলবে ক দিয়ে হচ্ছে কানাডা, আর এফ দিয়ে ফ্রাটার্নিটি থাকলে সেটা হবে হচ্ছে ফ্রেঞ্চ। প্রশ্ন নম্বর 55, which of the following is not a source of the Indian Constitution? কনস্টিটিউশন অফ ডেনমার্ক, কনস্টিটিউশন অফ ফ্রান্স, কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড, কনস্টিটিউশন অফ ইউএসএ। আমরা ইউএসএ থেকে ধার করেছি, আয়ারল্যান্ড থেকেও ধার করেছি, ফ্রান্স থেকেও ধার করেছি। আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি, ইউএসএ থেকে ফান্ডামেন্টাল রাইটস, আর ফ্রান্স থেকে ফ্রাটার্নিটি, ইকুয়ালিটি আর লিবার্টি। আমরা এই ধারগুলো করেছি, কিন্তু আমরা এই ডেনমার্কের শহর দেশ থেকে কোনো কিছু, কোন সংবিধান থেকে আমরা কোনো কিছু অ্যাডপ্ট করিনি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডেনমার্ক। প্রশ্ন নম্বর 56, ইন্ডিয়াস কনস্টিটিউশনাল প্রভিশন অফ ইনডিরেক্ট ইলেকশন অফ রাজ্যসভা মেম্বার্স ওয়াজ অ্যাডপ্টেড ফ্রম হুইচ কান্ট্রি? তাহলে আমরা ইনডিরেক্টলি যে রাজ্যসভাতে মেম্বারসের অ্যাডপ্ট হয়, কারণ যে রাজ্যসভার মেম্বার হয় তাদের আমরা ডাইরেক্টলি ইলেকশনের মাধ্যমে কিন্তু ওই পদগুলোকে দিই না, তাই না? আমরা ওই ভোটের অধিকারটা আমাদের নেই, ওই ভোট ইনডিরেক্টলি দেওয়া হয়। আমাদের ভোটটাকে ইনডিরেক্টলি হিসাবে আমরা যে ইলেক্টেড মেম্বারগুলো করি, সেই ইলেক্টেড মেম্বাররা সেখান থেকে আবার ইলেকশন প্রসেসের মাধ্যমে ওই রাজ্যসভার মেম্বারদের অ্যাডপ্ট করা হয়। তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কোন দেশ থেকে আমরা গ্রহণ করেছি? এই সিস্টেমটা কোন দেশ থেকে গ্রহণ করেছি? সঠিক উত্তর হয়ে যাবে সাউথ আফ্রিকা। প্রশ্ন নম্বর 60, the idea of rule of law in the Indian constitution has been taken from which of these constitution? তাহলে রুলস অফ ল এর আগেও পড়েছি আমরা, তাহলে রুলস অফ ল আমরা ব্যবহার করি হচ্ছে ইউকে থেকে, মানে হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে। প্রভিশন অফ দি ফার্স্ট পাস বি পোস্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম হুইচ অফ দি কনস্টিটিউশন? এটি সঠিক উত্তর হবে ইউকে, ব্রিটেন। প্রশ্ন নম্বর 62, দ্য কনসেপ্ট অফ ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার ইন দি ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম? ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার কি বলেছে? যে কেন্দ্র সরকার স্ট্রং থাকবে আর সেটা ফেডারেল সিস্টেম হবে। এই সিস্টেমটাকে আমরা একটু আগে পড়েছিলাম, কোয়াসি ফেডারাল। তাহলে কোয়াসি ফেডারাল ক দিয়ে শুরু হচ্ছে, মানে এটা কানাডা হবে আনসার। তাহলে কানাডা আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। আচ্ছা, এখানে একটা লিস্ট তোমরা দেখে নাও, এটা তোমরা ছবি তুলে নিতে পারো, যে নেম আর বরোড ফিচার্স। তাহলে আমরা কোন দেশ থেকে কি কি নিয়েছি? ব্রিটেন অথবা ইউকে অথবা ইংল্যান্ড, এই যে কোনো নাম থাকতে পারে, বলেছিলাম এর রাখো। এখান থেকে পার্লামেন্ট গভর্নমেন্ট, রুল অফ ল একটু আগে দেখলাম, লেজিসলেটিভ প্রসিজার, সিঙ্গেল সিটিজেনশিপ, ক্যাবিনেট সিস্টেম, তারপরে তোমার রিটস, আমরা যে রিটস পড়েছিলাম পাঁচটি রিটস, পার্লামেন্টারি প্রিভিলেজ আর বাইক্যামেরালিজম। তাহলে বাইক্যামেরালিজম মানে হচ্ছে তোমাদের দ্বিকক্ষ থাকবে, সেই দ্বিকক্ষ সিস্টেমটাও কিন্তু আমরা ইউকে থেকেই গ্রহণ করছি। সব এখানে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেই ইম্পর্টেন্ট গুলো তোমরা দেখে নিলাম। দেখো এই যেখানে ইম্পর্টেন্ট নেই কোনটা, যেরকম লেজিসলেটিভ প্রসেসর, এটা তোমরা এখন না পড়লেও হবে। তারপরে তোমার ক্যাবিনেট সিস্টেম না পড়লেও হবে। আর হচ্ছে পার্লামেন্টারি প্রিভিলেজ না পড়লেও হবে। বাকি তোমাদের পাঁচটা কিন্তু জানতেই হবে মিনিমাম। দেন আয়ারল্যান্ড থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিপিএসপি আমরা নিয়েছি, আর মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট আর মেম্বার্স নমিনেশন অফ দি রাজ্যসভা বাই দি প্রেসিডেন্ট, ইম্পর্টেন্ট তিনটেই। আমরা জানি রাজ্যসভাতে প্রেসিডেন্টের মাধ্যমে 12 জনকে টোটাল নমিনেট করা যায়, তাহলে সেই প্রসেসটাও আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। একইভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে ইম্পর্টেন্ট পাবে, কানাডা থেকে পাবে, কানাডা থেকে তো একটা জিনিস দেখলামই যে ফেডারেল সিস্টেম সেটা। তারপরে তোমার অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে আমরা দেখলাম যে কনকারেন্ট লিস্ট, সেটাও দেখেছি। তারপরে ইউএসএসআর, বর্তমানে সেটাকে আমরা রাশিয়া বলি, অপশনে তোমাদের রাশিয়াও থাকতে পারে। সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল ডিউটিস গুলো আমরা নিয়েছিলাম, আর দ্য আইডিয়ালস অফ জাস্টিস এটাও নেওয়া আছে। ফ্রান্স থেকে একটু আগে দেখলাম যে ফ্রেটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি, এটা আমরা নিয়েছি ফ্রান্স থেকে, এবং কনসেপ্ট অফ রিপাবলিক এটাও কিন্তু আমরা ফ্রান্স থেকেই গ্রহণ করেছি। জার্মানি থেকে একটু আগে দেখলাম যে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের যে খর্ব করা ডিউরিং ইমার্জেন্সি, সেটা। তারপর সাউথ আফ্রিকা থেকে আমরা একটু আগে দেখলাম যে রাজ্যসভার মেম্বারদের যে ইলেকশন হবে সেটা প্রসেসটা। আর অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু তোমরা এবারে কিন্তু এই প্রশ্ন পরীক্ষাতে, রেলের পরীক্ষাতে অবশ্যই দেখতে পাবে, গ্রুপ ডি অথবা এনটিপিসিতে 100% গ্যারান্টিড, যে অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন ইজ ডিরাইভড ফ্রম হুইচ কনস্টিটিউশন? সেটা হবে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। জাপান থেকে নিয়েছি কনসেপ্ট অফ প্রসিজার অফ এস্টাবলিশড বাই ল। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো কিন্তু তোমরা নোট করবে। দেন প্রশ্ন নাম্বার 63, from which of the following countries has the freedom of trade feature taken by the Indian Constitution? উপরে দেখলাম এখন যে এটা হচ্ছে ট্রেড ফিচার যদি বলা হয়, তাহলে সেটি অস্ট্রেলিয়া থেকে গ্রহণ করা হয়েছে। দেন প্রশ্ন নম্বর এদিকে চলে আসে, প্রশ্ন নম্বর 64, from which country's constitution has Indian constitution borrowed the feature of fundamental rights? এত কিছু ইংলিশে তোমাদের দেখতেই হচ্ছে না, তাহলে কি লাগছে যে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে আমরা গ্রহণ করেছি?
আশা করছি এটাকে আমার আর বলার দরকার নেই, তোমরা এটা সবাই অলরেডি জেনে গেছো যে আমেরিকা থেকে গ্রহণ করা হয়েছে। দ্য সেকশন অন ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম, তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস যদি বলা হয় তাহলে এটা হবে ইউএসএসআর, এটাও তোমরা জেনেছো। দেন প্রশ্ন নাম্বার 66, which country's constitution was considered by the makers of the Constitution of India for importing the provisions of liberty, equality and fraternity? তাহলে লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফ্রাটার্নিটি তোমরা পাবে কোথায়? ফ্রান্সে, তাহলে অপশন হয়ে যাবে ফ্রান্স। দেখো এত সহজ, যত তোমরা এই সমস্ত জিকে প্রশ্নগুলোকে প্রিপেয়ার করবে, যতবার এরকম করে তোমরা দেখবে ক্লাসগুলোকে মক টেস্টের মতো করে বা প্র্যাকটিস সেটের মতো করে, তোমরা দেখবে কিন্তু একই প্রশ্ন যেহেতু রিপিট হচ্ছে, তোমাদের কিন্তু প্রশ্নগুলো সঠিকভাবে জানা হয়ে যাচ্ছে। এবং এই ডিটেলসও আমি বলে দিচ্ছি, তো তোমরা নোট করবে অথবা এই ক্লাসটাকে আবার দেখবে, বারবার করে দেখবে, অটোমেটিকলি তোমাদের এই সমস্ত জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে। প্রশ্ন নম্বর 67, ইন দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিন্সিপালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটার্নিটি কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। 68, দ্য কনসেপ্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম, ডিপিএসপি বা বাংলায় আসবে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। আমরা এর আগে যে পলিটিক্যাল সায়েন্সের উপরে ক্লাস করেছিলাম, টোটালি 9টি ক্লাস করেছি, সেই সমস্ত ক্লাস কিন্তু এগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছিল আমাদের। এখানে আবার বলে দিচ্ছি, তাহলে ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আমি আয়ারল্যান্ড থেকে আমরা নিয়েছিলাম। আর এই ডিপিএসপির যে আর্টিকেলস আছে সেটা 36 থেকে 51-র মধ্যে হয়। প্রশ্ন নম্বর 69, which foreign constitution is the source of the idea of the rule of law? আইডিয়া অফ দি রুল অফ ল, একটু আগে আমরা দেখলাম যে আইডিয়া অফ দি রুল অফ ল যদি থাকে তাহলে সেটি হবে হচ্ছে আমাদের ইংল্যান্ড বা ইউকে থেকে গ্রহণ করা হয়েছে। 70, দ্য পার্লামেন্টারি গভর্নমেন্ট, এটিও আমরা ইংল্যান্ড থেকেই গ্রহণ করেছি। কনসেপ্ট অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ টেকেন ফ্রম হুইচ গভর্নমেন্ট, তাহলে হুইচ কান্ট্রি? তাহলে সঠিক উত্তর এটাও হবে ইংল্যান্ড। প্রশ্ন নম্বর 71, the idea of introducing independence and fraternity in the Constitution of India was inspired by which country? তোমরা জানো যখন এরকম দেওয়া আছে যে ফ্রেটার্নিটি রিলেটেড প্রশ্ন থাকবে, সেটা বলেছিলাম আমরা ফ্রান্সের হবে। ফ্রেটার্নিটি বলতে হচ্ছে সমধর্মিতা। Then question number 72, the fundamental duties of the Indian Constitution is taken from the Constitution of Fundamental Duties USSR থেকে নেওয়া হয়েছে। তাহলে কি হবে? সোভিয়েত ইউনিয়ন, এখানে অপশন আছে দেখো, সোভিয়েত ইউনিয়ন হবে। অ্যাকচুয়ালি কি হবে? যদি ফুল ফর্ম ধরো ইউএসএসআর, ইউএসএসআর, ইউনিয়ন স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। Question number 73, the emergency provisions mentioned in the Indian Constitution are taken from the Constitution of which country? আমাদের দেশের যে ইমার্জেন্সির প্রভিশনটা আছে, সেই ইমার্জেন্সি প্রভিশনটা আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি? এটি আনসার হবে জার্মানি থেকে। এবারে 3 নম্বর পার্ট, ইন্ডিয়ান পলিটির উপরে, যে আর্টিকেলস, পার্টস অ্যান্ড শিডিউলস। আমরা জানি ভারত যখন সংবিধান রচনা করা হয় তখন টোটালি আর্টিকেলস ছিল, আগে বলে দিচ্ছি দেখো এই প্রশ্নটা, 395। তাহলে আর্টিকেল ছিল, আর পার্টস বা চ্যাপ্টার্স বা অংশ, অনুচ্ছেদ তোমরা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সবে হচ্ছে 22টি, আর শিডিউল বললে হবে হচ্ছে 8টি। এটি হচ্ছে যখন সংবিধান রচনা হয় তখন। আর বর্তমানে যদি বলা হয় তাহলে এটি হবে 470, এটি হবে 25টি, আর এটি হবে হচ্ছে 12। তাহলে শিডিউল বা তফসিল 12টি আছে বর্তমানে, আগে ছিল 8টি। পার্টস বা অংশ বা চ্যাপ্টার আগে 22টি ছিল, এখন 25টি আছে। আর্টিকেল আগে 395টি ছিল, বা ধারা বা অনুচ্ছেদ এখন 470টি আছে। তো এইবার এই রিলেটেড আমরা প্রশ্ন দেখবো, এখান থেকে কি কি ধরনের প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করব। প্রশ্ন নম্বর 74, আর্টিকেল ড্যাশ অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ এ প্রভিশন দ্যাট ম্যান্ডেটস দি রিজার্ভেশন অফ সিটস ফর দি শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ইন দি হাউস অফ দি পিপল। হাউস অফ দি পিপল মানে হচ্ছে সংসদ বলা হচ্ছে, বা পার্লামেন্ট। পার্লামেন্ট বা সংসদের যে কত নম্বর আর্টিকেলে এটি বলা আছে যে ওই সংসদে, মানে রাজ্যসভা অথবা লোকসভাতে, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের সিটস থাকতে হবে। এটা কত নম্বর আর্টিকেল সুনিশ্চিত করে? 330 নম্বর আর্টিকেল সুনিশ্চিত করে। প্রশ্ন নম্বর 75, দ্য অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসকে বাংলায় যদি বলি আমরা, তাহলে সেটা বলবো হচ্ছে বাজেট। মানে বার্ষিক যে খরচের তালিকা, সেটি কি হবে? তাহলে সেটি হবে হচ্ছে বাজেট। তাহলে এই বাজেট হুইচ ইজ প্রেজেন্টেড অ্যাজ দি পার্ট অফ বাজেট, এই দেখো বাজেট ইজ ইন কভার্ড আন্ডার হুইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন। বাজেট কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল নাম্বার 112। তাহলে বাজেটের ব থেকে কি করবো? বা থেকে 12। এইভাবে তোমরা শর্টে কিন্তু মনে রাখবে। তাহলে থেকে, বাজেটের বা থেকে 12, তাহলে বাজেটের বা থেকে 12, তাহলে আর্টিকেল 112। আর্টিকেল 112 হবে হচ্ছে বাজেট রিলেটেড যদি বলা হয়। Then question number 76, the Indian constitution was the lengthiest constitution at the time of its adoption, which originally had dash articles. বলছে ভারতের যে সংবিধানটা আছে সেটা সবচেয়ে লম্বা, সবচেয়ে দীর্ঘ সংবিধান, যেটিকে কবে আমরা অ্যাডপ্ট করেছিলাম?
যখন আমরা অ্যাডপ্ট করেছিলাম তখন। আর ওই সময়ে কতগুলো আর্টিকেল ছিল সেটি জিজ্ঞাসা করা হয়েছিল। টোটাল ওই সময় আর্টিকেল ছিল 395। বর্তমানে জিজ্ঞাসা করলে 470। প্রশ্ন নম্বর 77, আন্ডার দ্য প্রভিশনস অফ হুইচ আর্টিকেল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে এতটা কি বললো, যে কত নম্বর আর্টিকেল এটি বলা আছে, কি বলা আছে, দে ইজ দ্য প্রেসিডেন্ট এম্পাওয়ার্ড টু কনস্টিটিউট আ ফাইন্যান্স কমিশন অ্যাট দ্য expiration of every fifth year or at such earlier time as the president considers necessary। মানে বলেছে যখন যদি এই কত নম্বর আর্টিকেলে, এই সংবিধানে বা আমাদের সংবিধানে কত নম্বর আর্টিকেলে এটি বলা আছে যে প্রেসিডেন্ট একটি ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন গঠন করতে পারেন, কবে, যখন এটি এক্সপায়ারি হয়ে যাবে, কবে, প্রত্যেক 5 বছর পর পর, অথবা 5 বছর না হলেও প্রেসিডেন্ট যদি মনে করেন যে এখন দরকার আছে, সেই হিসাবে প্রেসিডেন্ট কনসিডারের নেসেসারি হিসাবে সেটি তিনি চেঞ্জ করতে পারেন বা গঠন করতে পারেন অর্থ কমিশন। এটি কত নম্বর আর্টিকেলে বলা আছে সেটি জিজ্ঞাসা করা হয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল নাম্বার 280। এটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানি যদিও, যে 280 নাম্বার আর্টিকেল হচ্ছে সেই আর্টিকেল যেখানে অর্থ কমিশন গঠন হয়। আর এই অর্থ কমিশনের কতজন মেম্বার থাকে? অর্থ কমিশনের টোটালে 5 জন মেম্বার থাকবে। 5 জন মেম্বারের মধ্যে একজন চেয়ারম্যান, বাকি 4 জন মেম্বার পদ থাকবে। এটিও মনে রাখতে হবে। কত? 4+1। এটি হচ্ছে অর্থ কমিশন, ফাইন্যান্স কমিশন। Then question number 78, which of the following schedules of the Indian Constitution describes the number of seats represented in the Council of States from each state and union territory? কাউন্সিল অফ স্টেটস বলতে এখানে রাজ্যসভাকেই বোঝানো হচ্ছে। তাহলে রাজ্যসভাতে কতজন মেম্বার, কোন জায়গা থেকে, কোন ইউনিয়ন টেরিটরি থেকে কতজন থাকবেন, কোন স্টেট থেকে কতজন থাকবেন, সেই ব্যাপারটা কোথায় বলা আছে? তাহলে আমরা জানি টোটালে 12টা শিডিউল আছে বর্তমানে। সেটা হচ্ছে TEARS, OF, OLD, PM। তাহলে এই 12টি আমাদের এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল শিডিউল আছে বা তপশিল আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে টি থেকে টেরিটরি, মানে ইউনিয়ন, দেশ এবং তার অঞ্চলগুলো। ই থেকে হচ্ছে এমুলুমেন্টস, মানে হচ্ছে যে বেতন থাকবে, ভাতা থাকবে, কি কি এক্সট্রা এক্সট্রা বেতন দেওয়া হবে কাদের, যে সুপ্রিম কোর্টের জাজ থাকবে, হাই কোর্টের জাজ থাকবে, প্রেসিডেন্ট থাকবে, ভাইস প্রেসিডেন্ট থাকবে, চিফ মিনিস্টার থাকবে। এই সমস্ত মেম্বারদের কত বেতন হবে, কত তাদের অ্যালাউন্সেস দেওয়া হবে, সেই সমস্ত বিষয়গুলো এই 2 নম্বর তপশিলে আছে। 3 নম্বর তফসিলে আছে কি? অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে হচ্ছে শপথ গ্রহণ, কিভাবে শপথ গ্রহণ করতে হবে, সেই সমস্ত প্রসেসগুলো এতে আছে। আর 4 নম্বরে আর থেকে কি আছে? আর আর থেকে হচ্ছে রাজ্যসভা। তাহলে এখানে আমাদের কত নম্বর আর্টিকেল, কত নম্বর তপশিল হয়ে যাবে? তপশিল নাম্বার 4। রাজ্যসভা আমরা পেয়ে গেছি, তাহলে তপশিল 4 আমাদের সঠিক আনসার হয়ে যাবে। বাকি এখানে দেখো এস থেকে কি হবে, ও থেকে পি হবে, এফ থেকে কি হবে, ওল থেকে, এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু জেনে রাখবে, কারণ এগুলো থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন হতো। যেমন আমি থেকে যদি বলি এস থেকে কি হবে, এস থেকে শিডিউল এরিয়া এবং শিডিউল কাস্ট, এই সমস্ত বিষয়গুলো আসবে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবাল যে এরিয়াগুলো, যেরকম আসাম, মেঘালয়, এই সমস্ত বিষয়গুলো এখান থেকে কিন্তু কন্ট্রোল করা যাবে। আর ও থেকে কি হবে? আদার যে শিডিউল এরিয়াস গুলো আছে, মানে আদার দেন SC ST, সেই সমস্ত বিষয়গুলো এই ওতে আসবে। আর এফ থেকে আসবে ফেডারেল সিস্টেম, যেটা আমরা দেখেছিলাম যে কোয়াসি ফেডারেল, ভারতের সংবিধান হচ্ছে কোয়াসি ফেডারেল। সেই ফেডারেল সিস্টেমটা আসবে, যে কেন্দ্র সরকার থাকবে, রাজ্য সরকার থাকবে, এবং তার মধ্যে এই ফেডারেল সিস্টেমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের 3টে এখানে লিস্ট পাওয়া যায়, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, আর হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই কনকারেন্ট লিস্ট সিস্টেমটা আমরা অস্ট্রেলিয়া থেকে ধার করেছিলাম। ইউনিয়ন লিস্ট বলতে কেন্দ্র তালিকা, যে সমস্ত কেন্দ্রের আন্ডারে যে সমস্ত অংশগুলি থাকবে, ডিরেক্টলি ইনভলভ থাকবে, যেমন ডিফেন্স সিস্টেম, সেই সমস্ত বিষয়গুলো কেন্দ্রের হাতে থাকবে। আর রাজ্য তালিকা বলতে রাজ্যের হাতে যে সমস্ত জিনিসগুলো থাকবে, যেমন পুলিশ, পুলিশ থাকবে রাজ্যের আন্ডারে, টোল ট্যাক্স রাজ্যের আন্ডারে, অ্যালকোহলের যে ট্যাক্সেস গুলো আছে সেগুলো রাজ্যের আন্ডারে থাকবে, এই সমস্ত বিষয়গুলো। আর যে সমস্ত বিষয়গুলো দুজনেরই মধ্যে থাকবে, মানে কেন্দ্রের হাতে অধিকার থাকবে এবং রাজ্যের হাতে অধিকার থাকবে, যেমন এডুকেশন, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কনকারেন্ট লিস্টে থাকবে। আর কনকারেন্ট লিস্ট কনসেপ্ট আমরা অস্ট্রেলিয়া থেকে ধার করেছি। সেটি তাহলে এই তপশিলের আন্ডারে আসবে। এই তপশিলটি কত নাম্বার তপশিল? সপ্তম তপশিল, এফ। দেখো T1, 2, 3, 4, 5, ও থেকে 6, আর এফ থেকে হচ্ছে 7। দেন ও, ও থেকে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 8 নম্বর তপশিলে কি বলা আছে? ভারতের সংবিধানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে সরকারি ল্যাঙ্গুয়েজ গুলো আছে অফিসিয়াল, এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে। এখানে মোট কতটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে? টোটালে 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, গুজরাটি, মারাঠি, ডোংরি, আসামিজ, বাংলা, হিন্দি, সংস্কৃত। তো এই সমস্ত জিনিসগুলো এখানে আছে। দেন এল থেকে হচ্ছে ল্যান্ড রেকর্ডস, ভূমি সংস্করণ, ভূমি রিলেটেড যে সমস্ত তথ্যগুলি আছে সেটি এল এ আছে। আর ডি থেকে আছে ডিফেকশন। তো ডিফেকশন আছে ডি থেকে, অ্যান্টি ডিফেকশন ল বলা হয়। ই থেকে আছে পার্লামেন্ট, পঞ্চায়েত। আর এম থেকে হচ্ছে মিউনিসিপ্যালিটি। এই হলো তোমাদের 12টি তপশিল বর্তমানে আমাদের সংবিধানে আছে।
দেন পরে দেখো 79, অ্যাজ অন এপ্রিল 2022, যেহেতু এটি আমাদের গ্রুপ ডি পরীক্ষা 2022 সালে এসেছিল, সরি এখানে আছে, গ্রুপ ডি পরীক্ষা 2022 সালে এসেছিল, তার জন্য এখানে অ্যাজ অন 22 এপ্রিল দেওয়া আছে। তো ওই হিসাবে তোমাদের প্রশ্ন এখানে বলেছে, আজকে এখন যে প্রশ্ন আসবে তোমাদের সেই হিসাবে, এখন থেকে যে প্রশ্ন হবে সেই হিসাবে আসবে। তাহলে অ্যাজ অন April 2022, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স ড্যাশ আর্টিকেলস উইথ 12 শিডিউলস। বলেছে 2022 সালে 12টি তো তপশিল আছে, কিন্তু ওই 12টি তপশিলের সাথে কতগুলো আর্টিকেল ছিল। তাহলে 2022 সালে যদি দেখো তোমরা 448টি, এটি হবে আনসার। কিন্তু তোমাদের যদি এখন 2025 সালে বলা হয় তাহলে তোমরা আনসার করবে 470। প্রশ্ন নম্বর 80, আন্ডার হুইচ আর্টিকেল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার্ড? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ রিলেটেড টু বাজেট। বাজেটের বা, বা থেকে রো 12, তাহলে কত হবে? 112। তাহলে আর্টিকেল নাম্বার 112 এটি হবে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 81, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ ড্যাশ পার্টস, মানে অংশ, কতগুলো অংশ আছে? বর্তমানে যদি জিজ্ঞাসা করে তাহলে 25টি পার্টস আছে। অ্যান্ড দি ড্যাশ শিডিউলস, কতগুলো শিডিউলস আছে? বর্তমানে 12টি শিডিউলস আছে। তাহলে আগে কি হলো? প্রথমে হলো 25, দেন হবে 12। উল্টো যদি করে দাও তাহলে তোমাদের কিন্তু অঙ্ক এটা কিন্তু মিলবে না। দেখো এটা আছে 12, 12 আর কমা 25 আছে, এটা কিন্তু সঠিক আনসার হবে না, আমাদের আনসার হবে এটা। কেন? আগে 25টি পার্টস হবে, 12টি পার্টস হবে না। তাহলে 25টি পার্টস, তারপরে আসবে 12টি শিডিউল। তাহলে 25, 12, অপশন ডি। দেখো এইভাবে কিন্তু তোমাদের অপশনের সাথেও খেলবে। তো একদম ধৈর্য সহকারে আগে সবগুলো অপশন দেখবে, তারপরে আনসার করবে। প্রশ্ন নম্বর 82, দ্য দ্য আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়ার গ্রুপড ইন্টু হাউ মেনি ডিফারেন্ট পার্টস? কতগুলো পার্টসে আমাদের কনস্টিটিউশন আছে, ভারতের কতগুলো অংশ আছে? কতগুলো পার্টস বলেছে, পার্টস কতগুলো ছিল ওয়্যার, তাহলে সেটা হবে 22টি। আর 12টি দিলে কি হয়ে যাবে? এটা কিন্তু তোমাদের পার্টস হবে না, এটি তপশিল হয়ে যাবে বা শিডিউল হয়ে যাবে। 395টি আর্টিকেল ছিল, 8টি ছিল তোমাদের তপশিল ডিউরিং কনস্টিটিউশন, যখন আমাদের সূচনা হচ্ছিল তখন। তারপরে প্রশ্ন দেখো 83, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ আর্টিকেল ইজ নট রিলেটেড টু ফান্ডামেন্টাল রাইটস ফ্রম ফলোইংস? বলেছে এই যে আমাদের ভারতের সংবিধানের আছে, সেই সংবিধান হিসাবে যদি আমরা দেখি, তাহলে এখান থেকে কোন আর্টিকেলটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে না? তাহলে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কত নম্বর আর্টিকেল পড়ে? আর্টিকেল 12 থেকে শুরু করে 35 পর্যন্ত হচ্ছে এটি ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। তো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার সিস্টেমটা আমরা ইউএসএ থেকে ধার করেছি। আর এই মৌলিক অধিকারটা যদি আমরা পার্টস বা অনুচ্ছেদ, পার্টস বা আমাদের যদি চ্যাপ্টার হিসেবে বলি বা অংশ হিসেবে বলি, তাহলে সেখানে আমাদের এটি থাকবে হচ্ছে পার্ট 3। তাহলে পার্ট 3-তে আছে ফান্ডামেন্টাল রাইটস, এটি ইউএসএ থেকে ধার করা হয়েছে। আর তার আর্টিকেল হচ্ছে 12 থেকে 35। সুতরাং এখান থেকে 12 থেকে 35-এর মধ্যে যারা আছে সেগুলো আমাদের সব ফান্ডামেন্টাল রাইটস, এটাও রাইট, এটাও রাইট, এটা রাইট। 40 কিন্তু এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস হবে না, এটি হবে একটি ডিপিএসপি। ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি, এটি আমরা আয়ারল্যান্ড থেকে ধার করেছি। এবং এটি কত নম্বর পার্টে আছে? পার্ট 4। আর এর আর্টিকেল যদি বলা হয় তাহলে সব এটা শেষ হবে 35, পরে 36 থেকে শুরু হবে 51 পর্যন্ত যাবে। এই প্রশ্নগুলো যেহেতু বারবার আসে, তার জন্য তোমরা এই জিনিসগুলোকে বারবার নোট করে রাখবে। আর পড়ার সময় এইভাবে পড়বে, দেখবে অটোমেটিক তোমাদের পড়া খুব ভালোভাবে হয়ে যাবে। প্রশ্ন নম্বর 88, হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ শিডিউলস কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস এরিয়াস? তাহলে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবের এরিয়ার আমাদের সংবিধানে কোন পার্ট বা কোন অংশে বলা হয়েছে, কোন চ্যাপ্টারে বলা হয়েছে? তাহলে এটা সঠিক উত্তর হবে আমাদের পার্ট 10। দেখো একটু আগে যেটা আমরা পড়েছিলাম, সেটা পড়েছিলাম আমরা শিডিউল, কত নম্বর শিডিউলে ছিল? তাহলে এই এসসি এসটি কাস্টের যে ট্রাইবালস এরিয়া যে সিস্টেমটা ছিল, সেটা আমাদের কিন্তু পঞ্চম পঞ্চম শিডিউলে ছিল। কিন্তু এখানে আমাদের শিডিউল জিজ্ঞাসা করেনি, তাহলে এখানে আমাদের কিন্তু পার্ট জিজ্ঞাসা করেছে, অংশ বা অনুচ্ছেদ জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে সেটা হবে পার্ট 10। প্রশ্ন নম্বর 89, which article empowers the Indian Parliament to include in or exclude caste, race, tribes from the list of scheduled caste? তাহলে শিডিউল কাস্টের মধ্যে কোন কোন কাস্টগুলো থাকবে, সেই সমস্ত জিনিস বা কোন কোন কাজগুলো থাকবে না, বার করা, কাজগুলোকে রিমুভ করা বা কাজগুলোকে অ্যাডিশন করা, এটি কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটি আনসার হবে 341 নম্বর আর্টিকেলে এই সম্বন্ধে বলা আছে। প্রশ্ন নম্বর 84, দ্য ইউনিয়ন বাজেট অলসো নোন অ্যাজ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা বাজেট বলি, ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেল? 112 নম্বর আর্টিকেল। Question number 85. As on 30th June 2022, how many schedules are there in the Indian Constitution? এখনো অতটি আছে, 2022 সালে যতটি ছিল। শিডিউল জিজ্ঞাসা করা হয়েছে, শিডিউল মানে তপশিল, তপশিল বর্তমানে 12টি আছে। প্রশ্ন নম্বর 90, হাউ মেনি শিডিউলস আর দেয়ার অ্যাট প্রেজেন্ট ইন দি ইন্ডিয়ান কনস্টিটিউশন? বর্তমানে কতগুলো শিডিউলস আছে? শিডিউল আমাদের টোটাল বর্তমানে 12টি আছে। প্রশ্ন নম্বর 86, the name of state and union territories of India are mentioned in which schedule of the constitution?
মানে তপশিল, কোন তপশিলে ভারতের যে নেম, ভারতের যে বিভিন্ন রাজ্যের এবং ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নামগুলো আছে সেটা কোন তপশিলে আছে। অবভিয়াসলি সর্বপ্রথমে আমাদের দেশ আসছে, তাহলে দেশের নামগুলো প্রথম তপশিলি থাকবে, আমাদের ফার্স্ট শিডিউলে থাকবে। কারণ কি, আমরা পড়েছিলাম টিয়ার্স অফ ওল্ড পিএম, সেখানে টি মানে হচ্ছে টেরিটরিজ গুলো। তাহলে কি হবে, ফার্স্ট শিডিউল হবে তপশিলে। প্রথম তপশিল, কতগুলো তপশিল আছে, টোটালে 12টি তপশিল আছে, আর সংবিধান রচনার সময় 8টা তপশিল ছিল। প্রশ্ন নম্বর 91, দ্য ফর্মস অফ ওথ অফ অফিস ফর এ মিনিস্টার ফর দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া ইজ কন্টেইনড ইন দি, মানে বলেছে যে ওথ সেরেমনি গুলো আছে, আমরা যে শপথ গ্রহণ করি, ওথ বলতে শপথ, তাহলে আমাদের যে শপথ গ্রহণ করি মানে অ্যাফার্মেশন, অ্যাফার্মেশন আমরা কোথায় পেয়েছিলাম, সেকেন্ড শিডিউলে, সরি সেকেন্ড বলছি, থার্ড শিডিউলে। TEA ছিল না, টিয়ার্স, থার্ড। TEARS, আর এ থেকে হচ্ছে অ্যাফার্মেশন ছিল। তাহলে এ থেকে অ্যাফার্মেশন মানে হচ্ছে শপথ। তাহলে এটা কত নাম্বার আছে, 1 2 3, থার্ড। তাহলে থার্ড আমরা ইজিলি আনসার করতে পারছি, দেখো এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা ইজিলি সলভ করতে পারছো। কোশ্চেন নাম্বার 92, দি সেকেন্ড শিডিউল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ, সেকেন্ড শিডিউলে কি আছে, সেকেন্ড শিডিউলে আছে ই থেকে এমুলুমেন্টস, এমুলুমেন্টস মানে হচ্ছে বেতন এবং অন্যান্য বেতন রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আছে। তাহলে অ্যালোকেশন অফ সিট হবে না, স্যালারি অফ প্রেসিডেন্ট, গভর্নর, চিফ জাস্টিস হয়ে গেল, আর দরকারই নেই আমাদের, তাই না। আর ওথ সেরেমনি এটা থার্ড হয়ে যাবে। দেখছো, এইভাবে কিন্তু পড়াশোনা করলে এইভাবেই তোমাদের কিন্তু পড়াশোনা করতে ভালো লাগবে। প্রশ্ন নাম্বার 87, হুইচ অফ দ্য ফলোইং পার্টস অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বিলংস টু দি ইউনিয়ন টেরিটরিজ, মানে এখানে শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল বলা আছে, এবং এখানে কিন্তু পার্টস বলা আছে। এর আগে তপশিল ছিল, তপশিলে বা শিডিউল ছিল, সেখানে আমরা দেখেছিলাম শিডিউল, ফার্স্ট শিডিউল ছিল। এরকম এরকম এই এই প্রশ্নটাতে এখানে আমাদের কিন্তু অনুচ্ছেদ, সরি অনুচ্ছেদ বলছি, পার্টস মানে হচ্ছে অংশ বা চ্যাপ্টারের কথা বলেছে। তাহলে এটার সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে পার্ট 8। 6, 8। 8 নম্বর পার্টে, 8 নম্বর অংশে কিন্তু আমাদের এই ইউনিয়ন টেরিটরি সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রশ্ন নম্বর 93, হুইচ পার্ট অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন্স ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর পার্টে আছে, পার্ট 3-তে আছে ফান্ডামেন্টাল রাইট। পার্ট 1-এ আমরা দেখেছি কি আছে, ইন্ডিয়া মানে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি গুলো আছে 1 নম্বর পার্টে। 2 নম্বর পার্টে কি আছে, এর সিটিজেনশিপ মানে নাগরিক, ভারতের যে নাগরিক, সেটা 2 নম্বর পার্টে আছে। 3 নম্বর পার্টে ফান্ডামেন্টাল রাইটস আছে। 4 নম্বর পার্টে ডিপিএসপি আছে, ডিপিএসপি, এটাতে আছে সিটিজেন, আর এটাতে আছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। তাহলে এইভাবে আমরা পড়েছি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল পার্ট 3। দেন প্রশ্ন নম্বর 94, ইন দি কনটেক্সট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ অফ দি ফলোইং ইজ কারেক্টলি ম্যাচড, মানে কোনটার সঙ্গে কোনটা ঠিক। পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটস আছে, একদম ঠিক বলেছে, তাহলে আমাদের আর বাকিগুলো দেখার দরকারই নেই। তাহলে সবগুলো পার্ট 3 বলা আছে, পার্ট 3-তে কি আছে, ফান্ডামেন্টাল রাইটস আছে। ফান্ডামেন্টাল ডিউটিস কততে আছে, পার্ট 4 এতে আছে, এগুলো তোমরা জানো। ডিপিএসপি আছে পার্ট 4-এ, আর সিটিজেনশিপ আছে পার্ট 2-তে, এগুলো আমরা এখনই পড়লাম। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3-তে আছে। Which of the following subjects comes under the concurrent list? Concurrent list বা সমবর্তী তালিকা, সমবর্তী তালিকা আমরা গ্রহণ করেছি অস্ট্রেলিয়া থেকে। এটি কত নম্বর তপশিলির আন্ডারে আসে, এটি 7ম তপশিলির আন্ডারে আসে। এবং এই 4টা অপশনের মধ্যে কোনটি আসবে, কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের সমান অধিকার থাকবে, এই ধরনের লিস্টটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট। সেখানে আমাদের এটা সঠিক উত্তর হয়ে যাবে ফরেস্ট। ফরেস্ট হবে কনকারেন্ট লিস্টের মধ্যে আছে, মানে রাজ্যেরও অধিকার, রাজ্যেরও কিছু দায়িত্ব কিছু অধিকার আছে এবং কেন্দ্রেরও আছে। পুলিশ এটা ডাইরেক্টলি আমরা জানি স্টেটের, স্টেটের আন্ডারে যাবে। ডিফেন্স আমরা যদি দেখি, ডিফেন্স আমাদের ডিফেন্স কেন্দ্র সরকারের আন্ডারে যাবে, এটাও আমরা জানি। কেন্দ্র। হুম, ডিফেন্স কেন্দ্র সরকারের আন্ডারেই যাবে। তারপরে ট্রেড যদি দেখি আমরা, এটা কেন্দ্র সরকারের আন্ডারে যাবে। দেন তারপরে চলে আসো 98, which of the following states has not got the special status under Article 371 in the part of 21 of Indian Constitution in which some special provisions related to temporary councils and etc are provided। তাহলে বলেছে এই যে 4টা এখানে রাজ্য দেওয়া আছে, এদের মধ্যে থেকে 371 আর্টিকেল, আমরা যদি পার্ট দেখি 21 নম্বর পার্টে 371 আর্টিকেলের মধ্যে, 371 আর্টিকেলের আন্ডারে কে স্পেশাল তকমাটা পায়নি, স্পেশাল প্রভিশন পায়নি। যেমন আমরা দেখেছিলাম 370-এর আন্ডারে পেয়েছিল হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, এবং সেই 370 আর্টিকেলকে রিভোক করা হয়েছিল, এটা 2019 সালে রিভোক করা হয়েছে, মানে উঠিয়ে নেওয়া হয়েছে স্পেশাল তকমাটা। আর 371-এর আন্ডারে, 370-এর আন্ডারে শুধুমাত্র জম্মু কাশ্মীর ছিল, আর 371-এর আন্ডারে অনেকগুলো রাজ্য আছে যারা স্পেশাল তকমা পেয়েছে, যেমন মহারাষ্ট্র, গুজরাট, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, মিজোরাম, তেলেঙ্গানা, এই সমস্ত রাজ্যগুলো আছে, গোয়া আছে, কর্ণাটকা আছে, সমস্ত রাজ্যগুলো কিন্তু আছে যারা 371-এর আন্ডারে স্পেশাল তকমা পেয়েছে। এবং 371 বলতে ডাইরেক্টলি 371 নয়,
371 এ, 371 বি, 371 সি, 371 ডি, ই, এফ, জি, এইচ, আই, জে পর্যন্ত আছে। তাহলে 371-এর আন্ডারে এ থেকে শুরু করে, মানে প্রথমে 371, তারপরে 371-এর এ থেকে শুরু করে জে পর্যন্ত এতগুলো স্পেশাল আর্টিকেল আছে। এই স্পেশাল আর্টিকেল বিভিন্ন রাজ্যের সঙ্গে রিলেটেড, যার মধ্যে এই হিমাচল প্রদেশ কিন্তু স্পেশাল তকমাটা পায়নি। এটা সঠিক আনসার হয়ে যাবে এখানে। প্রশ্ন নাম্বার 99, আর্টিকেল 371 এ, এই দেখো 371 এ চলে আসলো। তাহলে আর্টিকেল 371 এ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশন স্পেশাল প্রভিশন ফর হুইচ অফ দ্য ফলোইং স্টেটস। তাহলে 371 এ, 371 যদি, শুধুমাত্র 371 যদি বলা হতো, তাহলে এটি হবে মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট। তাহলে 371 বললে হচ্ছে গুজরাট, 370 বলে জম্মু কাশ্মীর, আর 371 এ যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে এই 1 এ হয়ে যাবে নাগাল্যান্ড। এটাই বেশিরভাগ পরীক্ষাতে আসবে। এই নাগাল্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ, 371 এ। নাগাল্যান্ড বাদে যদি আসাম বলা হয়, তাহলে আসাম হয়ে যাবে বি। এগুলো তোমরা নোট করবে। তারপরে তোমরা এই যেহেতু সাউথ স্টেট, সাউথের, সরি, নর্থ ইস্ট স্টেটগুলো ইম্পর্টেন্ট আছে, তাহলে আসাম, সরি, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, এটাই মনে রাখবে। আর তাছাড়াও তোমরা আরো মনে রাখতে পারো, যেমন সিকিম। দেখো এই ডিপ কোশ্চেন গুলো কিন্তু জেনারেলি আসে পরীক্ষাতে। তার মধ্যে এই নাগাল্যান্ড যেটা আছে 371 এ আর 371, এই দুটো প্রশ্নই বারবার আসে। 370 আর 371 এ তোমরা ইম্পর্টেন্টলি পড়বে, এবং এনটিপিসি যারা প্রিপেয়ার করছো তাদের জন্য কিন্তু বাকিগুলো ইম্পর্টেন্ট। যেমন বি তে আসাম আছে, সি তে মণিপুর আছে, আর সিকিম যদি দেখো তাহলে কত হবে, 371 এফ। সিকিমের পরে আরেকটা মনে রাখবে, সেটা হচ্ছে মিজোরাম। মিজোরাম হবে 371-এর জি, এফ এর পরে জি। ঠিক আছে। আরো বাকি যেগুলো আমাদের অত ইম্পর্টেন্ট না, এগুলো সব মনে না রাখলেও হবে। দেন প্রশ্ন নম্বর 100, হুইচ স্টেট আন্ডার 371 এ হ্যাজ এ স্পেশাল স্ট্যাটাস। আবার দেখো একই প্রশ্ন বলেছে, তাহলে এটা নাগাল্যান্ড হয়ে যাবে। তো আজকের ক্লাস এই অবধি থাকবে। 100টি প্রশ্ন আমরা কভার করেছি। প্রত্যেকটা ক্লাসে আমরা 100 কোশ্চেন করে, মিনিমাম 100+ কোশ্চেন আমরা করব প্রত্যেকটা ক্লাসে। এই করে করে আমরা কিন্তু সমস্ত সাবজেক্টগুলোকে শেষ করব। এবং এ দেখো এখানে কি হয়েছে, যে সুবিধা, তোমরা দেখতে পাচ্ছ যে একটা পরীক্ষাতে কিন্তু বারবার করে প্রশ্নগুলো রিপিট হচ্ছে। তো সুতরাং রিপিটেড প্রশ্ন তোমরা পাবে। তাহলে এইখান থেকেও যে সমস্ত প্রশ্নগুলো পড়েছি, এই প্রশ্নগুলো আগামীতে তোমরা পাবে আবার। এখান থেকে তোমাদের 80% চান্স আছে, 70% চান্স আছে এই প্রশ্নগুলো আবার ঘুরিয়ে ঘুরিয়ে দিবে তোমাদের বিভিন্ন শিফটে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এর বাইরেও যদি দিতে হয়, তাহলে এই প্রশ্নের রিলেটেড যে আদার যে নোটস গুলো আমরা আলাদা আলাদা করে লিখেছি, সেইখান থেকেই আসবে। সুতরাং এই ক্লাস করা মানেই তোমাদের কিন্তু, যে এইভাবে যদি আমি যখন পলিটি আমাদের শেষ হয়ে যাবে, তোমরা 100% স্কোর করতে পারবে ইন্ডিয়ান পলিটি বা রাষ্ট্রবিজ্ঞান থেকে। এবং কোন কোন পরীক্ষাতে করতে পারবে, সমস্ত ধরনের পরীক্ষা আপ টু WBCS। WBCS পরীক্ষাও তোমরা যদি দেখো, এর বাইরে তোমরা প্রশ্ন সচরাচর পাবে না। একটা দুটো প্রশ্ন এদিক ওদিক কখনো বা হতে পারে, কারণ হচ্ছে ওখানে তোমার 25টি প্রশ্ন থাকবে ইন্ডিয়ান পলিটির উপরে। তো 25টা প্রশ্নের মধ্যে একটা দুটো প্রশ্ন এদিক ওদিক হতে পারে, আদারওয়াইজ তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে আসবে। এবং এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, সমস্ত পরীক্ষার সলিউশন কিন্তু একসাথে হয়ে যাবে। আজকে ক্লাসে অবধি থাকবে। ভিডিওটি দেখার জন্য সব প্রত্যেককে ধন্যবাদ।